কাদের মোল্লার যখন ফাঁসি কার্যকর করা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের অনুরোধ উপেক্ষা করেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পাকিস্তান উদ্বেগ জানিয়ে একটা বিবৃতি দেয়, আর আমাদের প্রথম আলো পাকিস্তানের সেই বিবৃতি নিয়ে শিরোনাম করে কাদের মোল্লার জন্য পাকিস্তানের দরদ। আবার দেখেন কয়দিন আগে আদালত হাসিনার ফাঁসির রায় দেয়, যথারীতি ভারত একটা বিবৃতি দিয়েছে। এবার প্রথম আলোর টাইটেল হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া। পাকিস্তান বিবৃতি দিলে সেটা হয় দরদ, আর ভারত বিবৃতি দিলে সেটা হয় প্রতিক্রিয়া। ন্যারেটিভটা একটু খেয়াল করেন। সিরিয়ায় গত বছর ডিসেম্বর মাসে স্বৈরাচার বাশার আল আসাদের পতন হয়। প্রথম আলো টাইটেল করে স্বৈর শাসক বাশার আল আসাদের পতন। তার ঠিক 3 মাস আগে এই দেশে স্বৈরাচার হাসিনার পতন হয়। সেই সময় প্রথম আলো টাইটেল হাসিনার বিদায়। মানে বাশার আল আসাদের সময় প্রথম আলো টাইটেল করতেছে স্বৈর শাসক বাশার আল আসাদের পতন, আর হাসিনার সময় টাইটেল করতেছে হাসিনার বিদায়। মানে বাশার আল আসাদ স্বৈর শাসক ছিলেন এটা বলতে পারতেছে, কিন্তু হাসিনা যে স্বৈরাচার ছিল সেটা প্রথম আলো বলতে পারতেছে না। আসাদেরটা হয় পতন, হাসিনারটা হয় বিদায়। মানে হাসিনার বেলায় যেন মনে হচ্ছে যে হাসিনার রিটায়ারমেন্টে গেছে, মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়েছে, মানে একদম ফর্মালি হাসিনাকে বিদায় দিয়েছে। অথচ দেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, 1500-র বেশি মানুষ মারা গেল, 20,000-এর বেশি মানুষ ইনজুর্ড হলো, কিন্তু প্রথম আলোর কাছে এটা বিদায়। আবার দেখেন প্রথম আলো হাসিনাকে স্বৈরাচার না বললেও যুগান্তর কিন্তু হাসিনার রায়ের দিন টাইটেল করেছে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড। এটা জাস্ট 2টা এক্সাম্পল দিলাম নিউজ মিডিয়ার টাইটেল ন্যারেটিভের। প্রশ্ন নাম্বার 1, মিডিয়ায় ন্যারেটিভের খেলা কেন খেলে? আরো একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে 4 বছর আগে প্রথম আলোর দেয়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর এবার দেখেন 10 দিন আগের কালের কণ্ঠের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। দুইটাকে পাশাপাশি রাখলে ছবি ছাড়া আর কোনো পরিবর্তন কি দেখায়? এগুলো তো গেলে মেইনস্ট্রিম মিডিয়ার খেলা। এবার আসেন একটু সোশ্যাল মিডিয়ার দিকে। ইত্তেফাকের এক ফটোকার্ডের টাইটেল তারেক রহমানকে কোট করে বিএনপি সরকার এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হবে। অথচ রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে তারেক রহমান এই কথা বলেই নাই। তাহলে তারেক রহমানের নামে কেন এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হলো? একটা দুটো নয়, প্রায় সকল মেইনস্ট্রিম মিডিয়ার ফটোকার্ড এডিট করে চলছে প্রোপাগান্ডা প্রচার। একই কাজ করা হচ্ছে জামাতের আমির শফিকুর রহমানের বিরুদ্ধেও। ইভেন বাদ পড়েননি প্রফেসর ইউনুস থেকে ডাকসু নেতারাও। প্রশ্ন নাম্বার 2, এই কাজগুলো কারা করছে, কেন করছে? এই ভুয়া কার্ডগুলোর কনসিকুয়েন্স কি? সাংবাদিক থেকে শুরু করে টকশো বক্তারা এই ফেক কার্ডগুলোকে রেফারেন্স ধরে বক্তব্য দিয়ে যাচ্ছে, অনর্গল চাপা মেরে যাচ্ছে। যখন তাদের এই অবস্থা, তখন আইডিয়া করেন সাধারণ মানুষের কি অবস্থা। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আমি গালিব ভাইকে বলছি, উনি নিশ্চয়ই এই খবরটি জানেন। 2 সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। এই মহিলা দেখেন কনফিডেন্সের সাথে টকশোতে চাপা মেরে যাচ্ছেন। এমনকি সে যে একটা মিথ্যা দাবি করেছে এটা সেই টকশোতে উপস্থিত গেস্টরাও ধরতে পারে না, ইভেন জামাতের গেস্টও ধরতে পারে নাই। অথচ দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক বলছে একাধিক প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করে বলেছিল যে এই দাবি ভুয়া, এমন কোনো খবর হয় নাই। কিন্তু তারপরও এই মহিলা এই ভুয়া বক্তব্যটির রেফারেন্স দিয়ে টকশোতে কথা বলতেছে। বাই দ্য ওয়ে, এই মহিলা কিন্তু পিএইচডি। নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হি সেড 1 drunk man is more intelligent than 3 women PhDs. 1 drunk man is more intelligent than 3 women with PhDs. Thank you so much. That's Thank you so much. That's the thing. Thank you so much. That's the thing. এরপর দেখবেন এরকম একই রকম গলাবাজি অনেকেই করে, যেমন রুমিন ফারহানা, ফজলে পাগলা কিংবা এরকম অনেকে নানা ধরনের মিথ্যা, আংশিক সত্য ও নানা ধরনের বয়ান নিয়ে হাজির হয়। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না। দেখুন 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, এরা হইল মোল্লামুজ। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করে। এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে বেয়াদ্দব, বেত্তুমিজ, বেতাসি। মানুষ বুঝে ফেলেছে এরা হইল রাজাকারের বাচ্চা। আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, এদের এসব বয়ান বেশিরভাগ সময় এক ধরনের ন্যারেটিভ ক্যারি করে। পাকিস্তানি, ভারতীয়, রাজাকার, দালাল, জঙ্গি, বট, দেশবিক্রি, মৌলবাদী, তৌহিদি জনতা, মভ ইত্যাদি ইত্যাদি। অথচ এগুলোর বেশিরভাগই মিথ্যা কিংবা আংশিক সত্য কিংবা ম্যানুফ্যাকচার্ড ট্রুথ। প্রশ্ন নাম্বার 3, ওরা কেন ইন্টেনশনালি এসব প্রোপাগান্ডা প্রচার করে? কারণ হচ্ছে রাজনীতি। হ্যাঁ, রাজনীতি। ব্যাখ্যা করব তার আগে এইটুকু বলে নেই যে আজকের ভিডিও যদি আপনি শেষ অবধি দেখেন তাহলে আপনাকে আর কেউ বোকা বানাতে পারবে না। আপনি নিউজ মিডিয়ার টাইটেল কিংবা টকশোতে উপস্থিত বক্তাদের উদ্ধৃতি দেখলেই বুঝে যাবেন কোনটা প্রোপাগান্ডা, কোনটা আংশিক সত্য কিংবা কোনটা ম্যানুফ্যাকচার্ড ট্রুথ বা কোনটা ফ্যাক্ট।
বাংলাদেশের রাজনীতি শুধু ভোট আর ক্ষমতার লড়াই না, রাজনীতি হলো গল্প তৈরির লড়াই, ন্যারেটিভ তৈরির লড়াই। কে কার মাথায় কখন কোন গল্প ঢুকাতে পারবে, কাকে কখন হিরো বানাতে পারবে, কাকে কখন ভিলেন বানাতে পারবে। আর এই টোটাল যেই খেলাটা, এই খেলাটার নামই হচ্ছে প্রোপাগ্যান্ডা। বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার নোয়াম চমস্কি বলেন, প্রোপাগ্যান্ডা ইজ টু এ ডেমোক্রেসি হোয়াট ভায়োলেন্স টু এ ডিক্টেটরশিপ। অর্থাৎ স্বৈর শাসকরা বা ফ্যাসিস্টরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেমন সহিংসতা করে, তেমনি ভাবে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক সরকাররা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করে প্রোপাগ্যান্ডা। সহজ করে বললে স্বৈরাচারের প্রধান অস্ত্র যেমন হচ্ছে সহিংস হওয়া, আর ডেমোক্রেটদের প্রধান অস্ত্র হচ্ছে প্রোপাগ্যান্ডা। তাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগ্যান্ডা কিভাবে কাজ করে, কোন কোন কৌশলগুলো সবচাইতে বেশি ব্যবহার করা হয়। আজকের পৃথিবীতে রাজনীতি আর সত্য দিয়ে চলে না, চালানো হয় আবেগ দিয়ে। আর এই আবেগকে নিয়ন্ত্রণ করার সবচাইতে শক্তিশালী অস্ত্র হলো পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা। এডওয়ার্ড বার্নেস, যাকে মডার্ন প্রোপাগ্যান্ডার ফাদার বলা হয়, বার্নেস বলেন গণতন্ত্রে মানুষকে বুদ্ধিমত্তার সাথে ম্যানিপুলেট করা হয়। কিভাবে সে ম্যানিপুলেট করা হয় বা এই ম্যানিপুলেশনের জন্য কোন কোন কৌশল অবলম্বন করা হয়। কৌশল নাম্বার 1, ন্যারেটিভ ম্যানুফ্যাকচারিং বা গল্প তৈরির কৌশল। প্রোপাগ্যান্ডার প্রথম ধাপ হলো একটা সিম্পল, ক্যাচি এবং রিপিটেবল ন্যারেটিভ বানানো। যদি একটা উদাহরণ দিই, 2013 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে কমন একটা ন্যারেটিভ ছিল ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন অনেক দেশের কাছে এখন বিষয়। স্বাধীন বাংলাদেশ আজ পাকিস্তানকে অনেক পেছনে ফেলে বিশ্বের 35তম অর্থনীতির দেশ। 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে। উন্নয়ন 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 উন্নয়ন। পত্রপত্রিকা, টেলিভিশন, পাঠ্যপুস্তক সব জায়গায় কেবল উন্নয়ন আর উন্নয়ন। এমনকি প্রত্যেক ক্লাসে একাডেমিক জায়গাগুলোতে ডিজিটাল বাংলাদেশ রচনা লিখতে দেওয়া হতো। যে অবকাঠামোগুলো করতো ওই অবকাঠামোগুলোর উপর রচনা লিখতে দিত। অর্থাৎ মানুষের মনস্তত্ত্বে, ব্রেইনে এই উন্নয়ন শব্দটাকে একদম পরিকল্পনা মাফিক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে উন্নয়নের গল্প, উন্নয়নের যে তসবি জপা হচ্ছে, এটা দেখানোর জন্য তো ভিজিবল স্ট্রাকচার লাগবে। আর সেই ভিজিবল স্ট্রাকচার হলো পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল। আর সেই টানেলে এখন প্রতিদিন লাখ লাখ টাকার লস গুনতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন বাজে পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ হলো এই টানেল। কিন্তু উন্নয়ন দেখাতে হবে না। এরপর আসে মেট্রো রেল। জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, যখন মেট্রো রেল একটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয় তখন বলা হয়েছিল এই স্টেশনটা ঠিক করতে 100 কোটি টাকা লাগবে, এমনকি আগামী 1 বছরে এটা ঠিক হবে না। কিন্তু হাসিনা পালানোর পর সে 100 কোটি টাকার কাজ 1 কোটি টাকাতে সেরে ফেলা হয়েছে। এমনকি মাত্র 2 মাসের মধ্যেই সেটা আবার চালু করা সম্ভব হয়েছে। এই মেট্রোতে বা এই পুরো প্রকল্পটাতে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বিশ্বের অন্যান্য দেশের মেট্রো প্রকল্পের সাথে এটার কম্পেয়ার করবেন। পাকিস্তান ও দিল্লি থেকে পার কিলোমিটারে 3 থেকে 5 গুণ বেশি ব্যয় করা হয়েছে। এরপর পদ্মা সেতুর দিকে তাকান, পদ্মা সেতুর একই হাল। এই যে উন্নয়ন উন্নয়ন যে তসবিটা বা উন্নয়ন উন্নয়ন যে শব্দটা, এটা রিপিটেডলি বারবার বলা হলো বা মানুষের ব্রেনের মধ্যে পুশ করা হলো, তখন কিন্তু এটা এক সময় গিয়ে আনকোশ্চেনেবল ট্রুথে পরিণত হলো। মানুষ কিন্তু তখন ভাবতে শুরু করলো আসলেই তো উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের আড়ালে যে কি হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে আর প্রশ্ন আসে না বা মানুষ প্রশ্ন করে না। কারণ হচ্ছে মানুষ তো সামনে ঠিকই দেখতেছে উন্নয়ন হয়েছে, ভিজিবল স্ট্রাকচার মানুষ দেখতেছে, কিন্তু পেছন দিয়ে কত টাকা চুরি হয়েছে এটা তো মানুষ দেখতেছে না, বা টাকা চুরি জিনিসটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো পদ্মা সেতু, মেট্রো রেল। ফলশ্রুতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তারা, ইভেন কি সাধারণ মানুষও ঠিকই বলতেছে যে উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো হাসিনাই করেছে। হাসিনা আসলে দেশের উন্নয়ন করে দিয়ে গেছে। অথচ এই উন্নয়নের আড়ালে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। 28 লাখ কোটি লিখতে কতটা শূন্য লাগে বলতে পারবেন? পারবেন না। এই 28 লাখ কোটি টাকা যদি 1000 টাকার নোট এইভাবে বান্ডিল করে রাখা হয় তাহলে কত বড় একটা টাওয়ারে পরিণত হবে ইমাজিন করতে পারেন? না। কিন্তু মানুষ তো এই যে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে এটা দেখতেছে না, মানুষ দেখতেছে মেট্রো রেল। ফলশ্রুতিতে যেটা হয়েছে, ওই যে উন্নয়ন উন্নয়ন ক্যাচি ন্যারেটিভের আড়ালে এবং ওই স্ট্রাকচারের আড়ালে আসল সত্যটাই ধামাচাপা পড়ে গেছে। সো পরবর্তীতে কোন সরকার যদি এরকম ক্যাচি ন্যারেটিভ নিয়ে আপনার সামনে হাজির হয়, উন্নয়ন ডিজিটাল বাংলাদেশের বাইরে আরো নতুন কোন ন্যারেটিভ, নতুন কোন ক্যাচি ন্যারেটিভ, তাহলে বুঝে নিবেন এটা পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা। এবং পলিটিক্যাল প্রোপাগ্যান্ডার প্রথম কৌশল এডওয়ার্ড বার্নেসের মতে আপনাকে বুদ্ধিমত্তার সাথে বোকা বানানো হচ্ছে। আমার হাতের এই বইটা আশা করি প্রত্যেকের কাছে আছে এবং আমি মনে করি এটা প্রত্যেকের কাছে থাকা উচিত বা এটা অন্তত পক্ষে একবার করে পড়া উচিত। বিখ্যাত রাইটার জর্জ অরওয়েলের বিখ্যাত রচনা অ্যানিমেল ফার্ম। আর এই জর্জ অরওয়েলের বিখ্যাত একটি উক্তি হলো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিজাইন টু মেক লাইফ সাউন্ড ট্রুথফুল অ্যান্ড মার্ডার
আনরেসপেক্টেবল। অর্থাৎ রাজনৈতিক ভাষা এমন ভাবে তৈরি করা যাতে মিথ্যাকে সত্যের মতো শোনায়, অন্যায়কে বৈধ করে। অরওয়েলের এই উক্তির বাস্তবতা আমাদের দেশে শতভাগ। আমাদের দেশের পলিটিশিয়ানরা মিথ্যাকে সত্যর মতো করে বলায় পিএইচডি করা। কৌশল নাম্বার 2, ন্যারেটিভ ফর অপোনেন্ট। পলিটিক্যাল প্রোপাগান্ডা পৃথিবীর প্রায় সকল দেশে নিজেদের জন্য একটা ন্যারেটিভ রেডি থাকে, প্রতিপক্ষের জন্য একটা ন্যারেটিভ রেডি থাকে। ধরেন যদি একটা এক্সাম্পল দিই তাহলে হতে পারে সেই ন্যারেটিভ জঙ্গি, দেশদ্রোহী, রাজাকার, পাকিস্তানি, ইন্ডিয়ার দালাল, শাহবাগী ইত্যাদি ইত্যাদি। এই উদাহরণগুলো মিলানোর জন্য আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও তাকান, ভারতে যদি আপনি বিজেপির এগেনস্টে রাজনীতি করেন তাহলে আপনাকে দেশদ্রোহী বলা হবে। এবং আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনি তো দেশদ্রোহী, আপনি তো রাজাকারী, সাথে সাথে আপনাকে পাকিস্তানিও বলে দেয়া হবে। এবার আপনি একটু বাংলাদেশের দিকে আসেন, বাংলাদেশের স্পষ্ট ন্যারেটিভ কি? রাজাকার, জঙ্গি। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? পুরাপুরি দেয় এই তথাকথিত রাজাকারের বাচ্চারা যারা রাস্তায় নেমেছে। জঙ্গি নাটকের আড়ালে কত মানুষকে যে হত্যা করেছে তার ইয়ত্তা নাই, তার হিসাব নাই। অথচ যখন মিডিয়া এবং পুলিশ প্রশাসন মিলে যখন একটা জঙ্গি নাটক করত তখন আর বিশ্বাস করার আসলে উপায় থাকতো না যে সে আসলে জঙ্গি কিনা। এমন ভাবে নাটকটাকে পোর্ট্রেট করা হতো। এদেশে এক দলের ন্যারেটিভ আপনি পাকিস্তানের দালাল, আর আরেক দলের ন্যারেটিভ আপনি ভারতের দালাল। আদতে এই সকল ন্যারেটিভ বিল্ড করা হয় পলিটিক্যাল অপোনেন্ট দমন করতে। এখনো সিমিলার ন্যারেটিভ আছে। আপনার মতের সাথে যদি কারো মত না মিলে তাহলে বলা হবে যে আপনি আওয়ামী লীগের দোসর, আপনি ভারতের দালাল, আপনি শাহবাগী, আপনি মভকারী, আপনি জঙ্গি, আপনি এক্সট্রিমিস্ট ইত্যাদি ইত্যাদি। আদতে এগুলো ইন্টেনশনালি বিল্ড করা পলিটিক্যাল প্রোপাগান্ডা, যেটার পেছনে পলিটিক্যাল স্বার্থ নিহিত থাকে। কৌশল নাম্বার 3, এনিমি ক্রিয়েশন বা শত্রু তৈরি। আবারও যদি আপনি ভারতের দিকে তাকান তাহলে ভারতের স্ট্রং একটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম খাতরা মে হ্যায়। माँ घर पे मेरे को बोल रही है बेटा हिंदू खतरे में, मैं माँ को बोल रहा हूँ नहीं माँ लॉजिक खतरे में है। अभी 80 करोड़ लोग अपने ही देश में कैसे खतरे में हो सकते हैं? मेरी माँ बोल रही है नहीं है। मेरे पास पीपीटी आया था, 9 पेज का पीपीटी था भाई, 9 पेज में पूरा पढ़ा। हिंदू खतरे में है, भारत का इस्लामीकरण हो रहा है, 2029 के बाद भारत का एक भी प्रधानमंत्री हिंदू नहीं होगा, हिंदुओं का तो एक ही देश है बेटा, हम कहाँ जाए, मुझे रूह अफ़ज़ा नहीं पसंद, सब था उसमें। मैंने पूरा पढ़ा, फिर मैंने मॉम को बोला मॉम हिंदू खतरे में है और इसके लिए मैं तो इस्लाम में कन्वर्ट करा रहा हूँ। তাহলে হিন্দু ধর্ম কাদের কারণে খাতরায়? মুসলমানদের কারণে। তাহলে হিন্দুদের শত্রু কারা? মুসলমানরা। এটাই হচ্ছে বিজেপির এখনকার সবচাইতে বড় পলিটিক্যাল প্রোপাগান্ডা বা পলিটিক্যাল স্ট্রং ন্যারেটিভ, যেখানে যার মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু এবং মুসলমানদেরকে ভাগ করে দিয়ে ক্ষমতা উপভোগ করা। এবার আপনাকে বাংলাদেশ থেকে একটা উদাহরণ দিই। বাংলাদেশে গত 15 বছর কমন একটা এনিমি ছিল, সেটা হচ্ছে বিএনপি জামাত। পান থেকে চুন খসলে বিএনপি জামাত, বিএনপি জামাত। রানা প্লাজা ভাঙছে, সেখানেও বিএনপি জামাত, মানে সব জায়গায় বিএনপি জামাতি। সো বিএনপি জামাতকে শত্রু হিসেবে প্রেজেন্ট করা হয়েছে গোটা দেশের মধ্যে। অর্থাৎ এমন ভাবে বিএনপি জামাতকে প্রেজেন্ট করা হয়েছে, মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি জামাতি যেন এই দেশের সকল সমস্যার মূল, এই দেশের উন্নয়ন বিরোধী। বিএনপি জামাতি যেন সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আপনার 2024 সালে নির্বাচনের আগে ট্রেনে আগুন দেওয়া হয়, পুলিশ কোনো ধরনের কোনো তদন্ত করার আগেই মুখস্থ বলে দেয় এটা বিএনপি জামাতের কাজ। ফলে মানুষের সামনে যখন এই যে এক জিনিস, এক বয়ান বারবার রিপিটেডলি পুশ করা হবে, তখন মানুষের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি এটা বিশ্বাস করে নেয় বা বিশ্বাস করতে শুরু করে। ফলশ্রুতিতে যেটা হবে যে এখানে দুই ধরনের গ্রুপ ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এক দল আরেক দলকে দোষারোপ করবে, দুই দল নিজেদের মধ্যে ফাইট করবে বা ন্যাশন ওয়াইড একটা শত্রু ক্রিয়েট হবে যাদেরকে সবাই শত্রুর চোখে দেখবে। এই যে ভাগ হয়ে যাওয়া, এই ভাগ হয়ে যাওয়ার মাঝখানের সুযোগটা নিয়ে তারা হচ্ছে দেশটাকে রুল করবে। ব্রিটিশদের সে ঐতিহাসিক তত্ত্ব বা ব্রিটিশদের সে ঐতিহাসিক পলিসি, ডিভাইড অ্যান্ড রুল। এই মুহূর্তে আমার মনে পড়ে যায় বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার হান্না আরেন্টের সেই বিখ্যাত উক্তিটি, যখন মানুষের কাছে সত্য অসত্যের পার্থক্যই থাকে না, স্বৈর শাসন তখনই সফল হয়। আর হাসিনা সেই স্বৈর শাসন সফলভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। পলিটিক্যাল প্রোপাগান্ডা চালানোর কৌশল নাম্বার 4, হাফ ট্রুথ স্ট্র্যাটেজি বা অর্ধসত্য। রাজনৈতিক প্রোপাগান্ডার অন্যতম একটা স্ট্র্যাটেজি বা কৌশলই হলো অর্ধসত্য। আর এই অর্ধসত্যের মাধ্যমে মানুষকে ইজিলি বোকা বানানো যায়। আপনি যখন কাউকে কোনো মিথ্যা কথা বলবেন, দেখবেন সে একটু চালাক হলে ইজিলি সে মিথ্যা ধরে ফেলতে পারতেছে। কিন্তু যখন আপনি অর্ধসত্য বলবেন তখন এই অর্ধসত্য মানুষকে কিন্তু কনফিউজ করে। একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি বললাম যে আমরা বড়লোক হচ্ছি, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের 5 বছর আগে জিডিপি কত ছিল, এখন জিডিপি কত ছিল, দেখলে ইজিলি বোঝা যায় যে জিডিপি বাড়ছে। কিন্তু একটা দেশের জিডিপি কি ওই দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বা ওই দেশের সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে, সকল শ্রেণীর মানুষ কিভাবে জীবনযাপন করে তার টোটাল সিনারিও বলে না? বলে না। আপনাকে জিডিপি বাড়ছে সেটা দেখাবে, হুইচ ইজ ট্রু, জিডিপি বাড়ছে, কিন্তু সাথে সাথে যে ইনফ্লেশন বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে সেটা দেখাবে না। বা বাজারে গিয়ে যে মানুষের বাজার করতে নাবিশ্বাস উঠতেছে সেটা দেখাবে না। যদি বাজারের জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তেল,
পেঁয়াজ, এই যে চাল, এক দোকানে তেলের দাম 70 টাকা, আর এক দোকানে 82 টাকা, আর এক দোকানে 88 টাকা। তো কিভাবে কিনবো? আমি 9,000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। মানুষ যে মাছ কিনতে না পেরে পাঙ্গাস মাছের মতো মাছের কাঁটা কিনে খাচ্ছে সেটা দেখাবে না। বাজারে মাছের কাঁটা সাজিয়ে রাখা হয়েছে পাত্রে, রান্না করে খাওয়ার জন্য কিনছে সাধারণ মানুষ। অবশিষ্ট কাটাগুলো থাকে যেগুলো বিড়ালের খাবার, ঠিক সেই খাবারগুলোরই মানুষগুলো খাইতেছে। বছর পর বছর যে বেকারত্ব বাড়তেছে সেটা দেখাবে না। মানুষ যে আনএমপ্লয়মেন্ট থাকতেছে সেটা দেখাবে না। মানুষ যে ডিপ্রেশনে, খাদ্যের অভাবে সুইসাইড করতেছে সেটা দেখাবে না, বাট বলবে জিডিপি বাড়ছে, যেটা সত্য। সো এটাই হচ্ছে হাফ ট্রুথের অত্যন্ত একদম উৎকৃষ্ট উদাহরণ, যেখানে আপনাকে টোটাল সিনারিওটা না দেখে একটা খণ্ডিত অংশ বলে এবং সেটার প্রুফ দেখায়, বাট রিয়েল সিনারিওটা আড়াল করা হয়। কারণ রিয়েল সিনারিওটা দেখালে তো আপনার ন্যারেটিভের পারপাস সার্ভ হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা সিম্পল উদাহরণ দেব। আপনাদের সামনে কেউ একটা চার্ট ধরবে, গ্রাফ ধরবে, ধরে দেখাবে, দেখো 2001 থেকে 5-এ বাংলাদেশের শিক্ষার্থীদের পাশের হার কেমন ছিল, এখন পাশের হার কেমন, 80%, 90%, 95% পাশের হার। সো এই পাশের হারের মান কেমন সেটা তো আমরা জানি। এই পাশের হারের বাস্তবতা হলে বিশ্বের শীর্ষ 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে না, কিন্তু পাশের হার তো বাড়ছে, which is true। GPA 5 বাড়ছে, পাশের হার বাড়ছে, যেটা সত্য, কিন্তু এটা অর্ধ সত্য। এই পাশের হারের মান কেমন সেই সত্য আর বলবে না। সো একদল তো চলে গেছে, অদূর ভবিষ্যতে আরেকটা পলিটিক্যাল পার্টি দেশ চালাবে, তারাও এই হাফ ট্রুথ স্ট্র্যাটেজি, হাফ ট্রুথ প্রোপাগান্ডা স্ট্র্যাটেজি বা প্রোপাগান্ডা কৌশল ব্যবহার করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য, আমার মতে না, নোয়াম চমস্কির মতে। কৌশল নাম্বার 5, ইকো চেম্বার বা একই কথা বারবার। এক্ষেত্রে ধরেন একই কথা বা একই ন্যারেটিভ বারবার প্রচার করা হয়, বারবার বলা হয়। যেমন ধরেন যদি একটা উদাহরণ দেই, হাসিনা ক্ষমতা থাকাকালীন কিন্তু বারবার করে বলা হয়েছে হাসিনার বিকল্পকে, হাসিনার কোনো বিকল্প নাই, বা বিএনপি জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। তখন দেখা যায় মানুষ একটা সময় এই ন্যারেটিভকে বিশ্বাস করতে শুরু করে, এমনকি যত বেশি বলা হয় মানুষও তত বেশি বিশ্বাস করতে শুরু করে। আর এটাকে বলা হয় দ্য ইলুশরি ট্রুথ ইফেক্ট, যার মানে হলো সেই ইনফরমেশনকে বিশ্বাস করে নেওয়া যেটা বারবার শোনা হয়, হোয়াট এভার সেটা হোক সত্য কিংবা মিথ্যা। তো একটা সময় দেখবেন এই ইফেক্টটা বাংলাদেশের মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলছিল। এদেশের মানুষ বিশ্বাস করা শুরু করে দিয়েছিল হাসিনার কোনো বিকল্প নাই, বা হাসিনা মরার আগে অন্য কেউ ক্ষমতা আসবে না বা অন্য কেউ দেশ চালাতে পারবে না। কিন্তু এখন তো হাসিনা পালানোর পরে এই জায়গাটা খালি নাই, কেউ না কেউ তো দেশ চালাচ্ছে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় এই ইকো চেম্বার কিভাবে ক্রিয়েট করা হয়? টেলিভিশন, পত্রপত্রিকা, বিজ্ঞাপন, সোশ্যাল প্ল্যাটফর্ম, মিম পেজ, বট আইডি দিয়ে একই জিনিস বারবার প্রচার করা হয়, সেটাও কারো পক্ষে কিংবা বিপক্ষে। এক্ষেত্রে প্লেটোর বিখ্যাত একটা উক্তির এলিমেন্ট, দোজ হু টেল দ্য স্টোরিজ রুল দ্য সোসাইটি, অর্থাৎ যে গল্প নিয়ন্ত্রণ করে সে সমাজ নিয়ন্ত্রণ করে। কৌশল নাম্বার 6, ইমোশনাল ট্রিগারিং, ভয়, ধর্ম। এক্ষেত্রে প্রোপাগান্ডা চালানো হয় মানুষের ডিপেস্ট ইমোশনকে টার্গেট করে। এ দেশের মানুষের সবচাইতে আবেগের জায়গা কোনটা আপনারাই বলেন, উদাহরণ দিতে গিয়ে বিপদে পড়বো না, তবে কিছু ইমোশনাল অ্যাটাক বলে দিই। ওরা ক্ষমতা আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, ওরা আসলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে, নারীরা নিরাপদ থাকবে না, হিন্দুরা বিপদে পড়বে, ওরা ইসলাম বিরোধী, ওরা হিন্দু বিরোধী, ইত্যাদি ইত্যাদি। কৌশল নাম্বার 7, ম্যানুফ্যাকচার কনসেন্ট বা সম্মতি তৈরি করা। নম চমস্কি এবং এডওয়ার্ড এস হারমানের বিখ্যাত একটা বই হলো ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট। ওই বইতে তারা দেখায় কিভাবে ক্ষমতাধর গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে মিডিয়া সরাসরি মিথ্যা না বলে বরং খবর ফিল্টারিং করে এমন ভাবে উপস্থাপন করে যাতে জনগণ স্বেচ্ছায় ক্ষমতাধরদের নীতিতে সমর্থন করে বা কনসেন্ট দেয়, যা হচ্ছে জনগণ মনে করে হয়তো ঠিকই হচ্ছে, নির্বাচন হচ্ছে না কিন্তু উন্নয়ন তো হচ্ছে, ঠিকই হচ্ছে তাই না, তাহলে নির্বাচনের আর কি দরকার। এরপরে জঙ্গি অপারেশন হচ্ছে আমাদের নিরাপত্তার জন্যই তো, ঠিকই হচ্ছে, স্যাটেলাইট পাঠাচ্ছে আমরা রেকর্ড করতেছি, ঠিকই হচ্ছে। সো মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো এমন ভাবে প্রচারণা করা হয় যেখান থেকে সাধারণ মানুষের মনে হতে শুরু করে যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বা সরকার যে নীতিগুলো নিচ্ছে এগুলো জনকল্যাণমূলক বা জনগণের জন্যই নেওয়া হয়েছে, অর্থাৎ জনগণ সমর্থন দেয় না, জনগণের জন্য সমর্থন মিডিয়ার মাধ্যমে তৈরি করে নেয়। আর এই টোটাল জিনিসটাকেই নম চমস্কিরা বলতেছে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, অর্থাৎ জনগণ সমর্থন দেয় না কিন্তু জনগণের জন্য সমর্থন এই মিডিয়া বা চারপাশের পরিবেশের মাধ্যমে তৈরি করা হয়। আর এই টোটাল মডেলকেই চমস্কি বলতেছেন প্রোপাগান্ডা মডেল। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি ম্যানুফ্যাকচার্ড কনসেন্টের উদাহরণ দিতে হয় তাহলে দেখবেন বড় বড় প্রকল্প মানে উন্নয়ন, মিডিয়া সেই রকম করে প্রচার করে উন্নয়ন, কিন্তু যত বড় প্রকল্প তত পকেট ভর্তি, পর্দা বালিশ, কেলেঙ্কারি তো তুচ্ছ ঘটনা। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার, স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ সরকার বারবার দরকার, তাহলে নির্বাচনের আর কি দরকার। আর এই ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট তৈরির প্রধান নিয়ামক হিসেবে যেমন মিনিস্ট্রি মিডিয়া এবং পত্রপত্রিকা এগুলো কাজ করে, তেমনি ভাবে বর্তমানে ইনফ্লুয়েন্সারদেরকেও, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকেও এই ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট তৈরিতে ব্যবহার করা হয়। কেউ পদ্মা সেতুর ভিডিও করে, কেউ বিদ্যুৎ নিয়ে ভিডিও করে, কেউ আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়ে ভিডিও করে, কেউ নৌকায় বসে সুন্দর সুন্দর কথা বলে।
আবার কেউ কেউ তো বাসায় দাওয়াত পায়, রান্না করে খেতে চায়, খাওয়াতে চায়। ইন ফিউচার আমাকেও যদি এরকম প্রোপাগান্ডা প্রজেক্টে দেখেন তাহলে ইজিলি বুঝে নেবেন আমি আপনাদের কনসেন্টকে ম্যানুফ্যাকচার করছি বা ওই নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট তৈরি করছি। নেক্সট সরকার ক্ষমতা আসলে এরকম অসংখ্য মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার পেয়ে যাবেন যারা আপনাদের কনসেন্টকে ম্যানুফ্যাকচার করবে বা ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট তৈরি করবে। ইভেন এখনো অনেকেই করছে এই সরকারের জন্য কিংবা আগামী সরকারের জন্য। ফাইনালি যেটা বলতে চাই, রাজনৈতিক প্রোপাগান্ডার যে 7টা কৌশল দেখালাম, এই কৌশলগুলো পৃথিবীর প্রায় সকল দেশে ব্যবহার করা হয়, তবে দক্ষিণ এশিয়া স্পেশালি বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি ইউজ করা হয়। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং করার যে দক্ষতা সেটা নাই বললে চলে। এমনকি আমাদের এডুকেশন সিস্টেমে ক্রিটিক্যাল থিঙ্কিং করার প্র্যাকটিস একেবারে করা হয় না। এদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো অনেক বেশি পোলারাইজড, স্ট্যান্ডার্ড মেনটেন করে বা কারো কাছে বিক্রি হয়ে যায় না, কারো পারপাস সার্ভ করে না, এমন 3টা মিডিয়া আপনি হাতে গুনে দেখাতে পারবেন না। আর বাংলাদেশে এই কৌশলগুলো সবচেয়ে বেশি ব্যবহার হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে দল নির্ভর আবেগী রাজনীতি। কখনো কাউকে দেখবেন না দলের সমালোচনা করতে। দল যদি বলে যে হাতে আকাশে উড়ে, সাথে সাথে সমর্থকরা বলে উঠবে হ্যাঁ হাতে আকাশে উড়ে, এবং তার পক্ষে আরো 1000 যুক্তি দেখাবে। আর বাংলাদেশের দলের সমালোচনা করার প্র্যাকটিসটাও নাই। ইভেন কেউ যদি দলের সমালোচনা করে তাহলে পরের দিনই বহিষ্কার করা হয়। বিখ্যাত মার্কসিস্ট ফিলোসফার আন্তোনিও গ্রামস্কি বলেন, দ্য রুলিং ক্লাস নট অনলি রুলস, ইট ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড ভিউ দ্যাট মেক্স ইটস রুল অ্যাপিয়ার ন্যাচারাল। অর্থাৎ ক্ষমতাধর শ্রেণী শুধু শাসন করে না, তারা এমন ওয়ার্ল্ড ভিউ তৈরি করে যাতে তাদের শাসন স্বাভাবিক মনে হয়। আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হলো প্রোপাগান্ডা কিভাবে কাজ করে সেটা বোঝা। কারণ প্রোপাগান্ডা তখনই সফল হয় যখন মানুষ বুঝতে পারে না সে আসলে প্রোপাগান্ডাই দেখছে। আশা করি আজকের ভিডিওর এইটুকু দেখার পর আপনি ইজিলি ধরতে পারবেন কোনটা প্রোপাগান্ডা, কোনটা ফ্যাক্ট, কারা প্রোপাগান্ডা করছে, কেন করছে, তাদের উদ্দেশ্য কি। ভাই আপনারা এবার একটু সচেতন হন, কি কেন কিভাবে এই প্রশ্নগুলো করতে শিখেন, আউট অফ দ্য বক্স এসে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শিখেন। আপনাদেরকে এদেশের এলিট পলিটিক্যাল পার্টিগুলো বা এলিট পলিটিক্যাল নেতারা গরু ছাগলের চাইতে বেশি কিছু মনে করে না। তারা উপরে উপরে ধারালো জোরালো বক্তব্য দেয়, কিন্তু ভিতরে ভিতরে তারা আবার মিলেমিশে যায়। একই সাথে বসে কফি খায়, একই সাথে বুফে ডিনারে যায়, কিন্তু উপর উপরে দেখায় খুব ঝগড়া হচ্ছে, খুব গরম তেজি বক্তব্য দেয়। আর তাদের বক্তব্য শুনে আপনারা ইন্সপায়ার হয়ে যান, তাদের বক্তব্য শুনে আপনারা একজন আরেকজনের এগেইনস্টে বিষোদ্গার ছড়ান, কিন্তু তারা তলে তলে আবার একই থাকে। ওদের কাছে আপনাদের মানে দলের কিংবা দলের যে পলিটিক্যাল এলিটরা আছে সেই এলিটদের কাছে আপনাদের আবেগের কোনো মূল্যই নেই, সেটা যে দলই হোক না কেন। আপনি দল করেন ঠিক আছে, সমস্যা নাই, আপনি দল করতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত যে বিবেকটা, সেই বিবেকটা দলের কাছে বিনা পয়সায় বন্ধক দিয়ে দিয়েন না, বিক্রি করে দিয়েন না। আর এই ভিডিও যদি আপনার দৃষ্টিভঙ্গির 0.1% বদলায়, এমনকি আপনার ভিতরে যদি 1% সচেতনতাও নিয়ে আসে, তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন যাতে আপনার আশেপাশের মানুষও সচেতন হয়, যাতে পলিটিশিয়ানদের গরু ছাগলে পরিণত না হয়, যাতে পলিটিশিয়ানদের ভিকটিমে পরিণত না হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।